হলের ভেতরে যে লেট গেটে যে খাতাটাতে সাইন করতে হয় সেই খাতাটার নাম বেশ্যা খাতা, আপনারা জানেন? আমরা যেহেতু সামনে ছিলাম, পরিচিত চেহারা হয়ে গেছি, আমরা তো একটা বড় থ্রেট হয়ে গেছি। পুরো জিনিসটা থেকে তো নারীদেরকে হাওয়া করে দেওয়া হয়েছে জাস্ট 5ই আগস্টের পরেই। ভালো নারী খারাপ নারী এই যে একটা নির্মাণ করা হয়েছে, এটা তো একটা পুরুষতান্ত্রিক প্রজেক্ট। 5ই আগস্টের পরে বিশ্ববিদ্যালয়টা শান্ত হয়নি, কারণ আসলে এই যে ক্ষমতার লড়াইয়ের মধ্যে কে আসলে ক্ষমতাবান আসলে সেইটা বোধহয় সেটার কোনো ফয়সালা হয়নি। এরকম একটা ঘটনাই যথেষ্ট সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষকের মর্যাদাকে শেষ করে দেওয়ার জন্য এবং ছাত্র শিক্ষক সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য। যারা এই শিক্ষকদের সেফ গার্ড দেওয়ার কথা যাদের, তারা কেউ এগিয়ে আসেননি, তারা কেউ ভূমিকা রাখেননি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আশাটা অনেক বেশি ছিল। শিক্ষার্থীরা যারা অভ্যুত্থানের সামনে ছিল তাদেরকে আমরা মনে করেছিলাম যে এই লড়াইটাতে আমরা তাদেরকে পাশে পাবো, কিন্তু আমরা দেখলাম যে সবাই আসলে ক্ষমতাই চায়। আগে ছিল যে আওয়ামী লীগ করলে আপনি শিক্ষক হতে পারবেন, এখন হচ্ছে আওয়ামী লীগ করেন না এটা প্রমাণ করতে হবে এবং হয় আপনাকে বিএনপি অথবা জামাতের ইয়ে নিয়ে আসতে হবে। তারা তাদের খুব ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থ এবং খুব শর্ট টার্ম গোলের জন্য তারা দেশের শিক্ষাঙ্গনকে ভয়াবহ বিপদে ফেলেছেন। চর্চার স্টুডিওতে স্বাগত। আজ আমাদের অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। সামিনা লুৎফা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই একটা খুবই উত্তেজনাপূর্ণ একটা গ্রাউন্ড হিসেবে আছে, বিশেষত 2024-এর জুলাই পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত সেভাবে আসলে শীতল হয়নি বলা যায় ক্যাম্পাসটা এখনো পুরোপুরি। সর্বশেষ ডাকসু নিয়ে বেশ কিছু সর্বমিত্র চাকমা তিনি হচ্ছে পদত্যাগ করলেন বা করলেন না, এটা নিয়েও এখনো ডিবেট চলছে আসলে। এবং যে ঘটনাকে কেন্দ্র করে যে উচ্ছেদ চালানো, তিনি অনেকদিন ধরেই আসলে ডাকসু বিতর্কিত হচ্ছিল, তারপর শিশুদের কান ধরে উঠবস করানো, এটাকে কেন্দ্র করে একটা জায়গায় গেল। তো এই যে জায়গাটা, এই সিচুয়েশনটাতে আসলে হচ্ছে শিক্ষকরা এই জায়গাটাকে কিভাবে দেখছেন? শিক্ষক বলে শুধু না, যে কোনো সাধারণ নাগরিকই চিন্তা করবেন যে আমার নাগরিক অধিকারের সীমাটা কতটুকু, আমি কি পুলিশ হয়ে উঠতে পারি কিনা। সেই সুযোগ আসলে ডাকসুর নির্বাচিত হয়েছি বলেই আমি সেটা করতে পারি না। এবং এটা যে কোনো অন্য নাগরিকের ক্ষেত্রে, আর এটা যখন শিশুদের প্রসঙ্গ তখন বিষয়টা আরও অনেক বেশি সেন্সিটিভ হয়ে ওঠে। এবং উনি যে কাজগুলো করেছেন এর আগেও কোনো শিক্ষকরা সেটার ব্যাপারে সমালোচনা করেছেন, এবং সমালোচনা হয়তো ফেসবুকে ব্যক্তিগতভাবে সমালোচনা করলেও আমরা দেখেছি যে একটা বিরাট বাহিনী ঝাঁপিয়ে পড়ে এই বিষয়গুলোর বৈধতা দেওয়ার চেষ্টা করেন এবং সবসময় বলতে থাকেন যে এটা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়। কিন্তু অন্য নাগরিকদেরকে শাস্তি দিয়ে, যে শাস্তিদের অধিকার ওনাদের নেই, এখতিয়ার নেই, এবং ডাকসু কোনোভাবেই প্রশাসনের ওই অংশের দায়িত্বে নেই যে অংশ এরকমটা করতে পারেন। তারপরেও যদি প্রশাসন উচ্ছেদ করতে চায়, সে অভিযান চালানোর আগেও তাদের কিন্তু সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করতে হয় যাতে আইন ভঙ্গ না হয়। কারণ আপনি আরেকজন ব্যক্তির জীবনের উপরে, তার জীবিকার উপরে যখন চড়াও হচ্ছেন, তখন সেটা মানে ডিউ প্রসেসের মধ্যে দিয়ে হতে হয়। কেউ কেউ করতে পারবেন, তার এখতিয়ার যাদের আছে তারা করতে পারেন, কিন্তু শিক্ষার্থীরা শুধু তারা নির্বাচিত হয়েছেন বলে এখতিয়ার তাদের নেই। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে মানবিক এবং নৈতিকতার জায়গা থেকে, যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু আশা করি, সারা বাংলাদেশের মানুষই আশা করে, এবং তারা অন্তত আশা করে যে এই ধরনের বৈষম্য কেন তৈরি হয়, যে ধরা যাক ছিন্নমূল মানুষদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে থাকতে হয়, কিংবা সেখানে শুয়ে থাকতে হচ্ছে, সেখানে ছোটোখাটো ড্রাগ পেডলিং করতে হচ্ছে, এবং আরও যে সমস্ত ছোট ব্যবসায়ী যাদেরকে তারা উচ্ছেদ করেছেন, সেই উচ্ছেদের তো একটা পলিটিক্যাল ইকোনমি আছে। সেই পলিটিক্যাল ইকোনমিটা তারা কেউ এটার ভেতরে খুঁজে দেখলেন না। তাদের একজন রিসার্চ সম্পাদক আছেন, গবেষণা বিষয়ক সম্পাদক আছেন, আরও অনেকগুলো পদের মানুষ আছেন যাদের পক্ষে সম্ভব ছিল এগুলোর পেছনের কারণ বা ভেতরের কারণ খতিয়ে দেখার। কারণ আমি যতটুকু বুঝি, আপনি যদি ড্রাগের সাম্রাজ্য চালান, আপনার যদি তাহলে আপনার অনেক টাকা থাকার কথা, আপনি একজন মাফিয়া, আপনি তো আর টিএসসির বারান্দায় ঘুমিয়ে থাকবেন না যাকে উঠিয়ে দেওয়া হচ্ছে বা যাকে মারার ভিডিও আমরা দেখেছি।
তো এই মানুষগুলো কেন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তারা কোত্থেকে উচ্ছেদ হয়ে এসেছে, বা কেন এখানেই তার একমাত্র জায়গা যেখানে সেটা করতে পারছে? আমরা জানি বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে মানে অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু ইনভিজিবল বা অদৃশ্য খাত হচ্ছে ইনফর্মাল সেক্টর। এবং এই ইনফর্মাল সেক্টর অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক খাতে যারা নানান রকম উদ্যোক্তা হিসেবে হাজির আছেন, তারাই কিন্তু এই ইকোনমির একটা অন্যতম স্তম্ভ। এবং সেই জায়গাটাতে আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্ট আছে, ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ আছে, আরও অনেক অনেক সেন্টার আছে বিশ্ববিদ্যালয়ের। তাদের সাথে মিলে ডাকসু এদেরকে নিয়ে গবেষণা করে দেখতে পারতো যে এরা কেন এখানে আসছে বা এর কি একটা সমাধান হতে পারে। কারণ অনানুষ্ঠানিক খাতকে যদি আপনি অনানুষ্ঠানিক খাতে অনানুষ্ঠানিকভাবে ছেড়ে রাখেন, তাহলে যেটা হয়, যারা ক্ষমতাসীন হয় তারা কিন্তু চাঁদাবাজি করে। চাঁদাবাজিটা তো অনানুষ্ঠানিক খাতকে এক ধরনের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া, তাই তো? এই লাইসেন্সটা ব্যক্তি বা একটা দল বা একটা গ্রুপের কাছে না রেখে যদি আপনি এটাকে আনুষ্ঠানিকীকরণ করতে পারেন, আপনি যদি, তাহলে এখান থেকে কিন্তু রাজস্ব আয়ের সুযোগ আছে। এমনকি এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটা খুবই অসাধারণ কমিউনিটি লিংক প্রোগ্রাম তৈরি করতে পারে, যে লিংক প্রোগ্রাম আসলে পৃথিবীর বহু দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সাথেই আসলে হচ্ছে কমিউনিটি লিংকের ইস্যুটা অনেকভাবে জড়িত। এই ভূমির প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে, সেই অর্থে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে, এবং এ ধরনের উদাহরণ আসলে বিশ্বের বিভিন্ন দেশে ইউনিভার্সিটিতে আছে, যেখানে আশেপাশে যদি সামাজিক যারা বসবাস করছেন, কমিউনিটিতে যারা আছেন, তাদের যদি জীবন মান খুব নিচে থাকে, কিন্তু বিশ্ববিদ্যালয়টা ধরা গেল খুব একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অনেক বড়লোকের ছেলেমেয়েরা ওখানে পড়তে আসেন, সেখানে কিন্তু কমিউনিটিতে এক ধরনের ডিসকমফোর্ট তৈরি হতেই পারে। এবং সেই জায়গায় বিশ্ববিদ্যালয় কমিউনিটির সাথে নানান রকম সংঘাতকে অ্যাভয়েড করার জন্য এরকম প্রচুর এক্সাম্পল আছে, যেখানে বিশ্ববিদ্যালয় নিজে উদ্যোগী হয়ে কমিউনিটির সাথে সম্পর্ক তৈরি করেছে, যেই সম্পর্কের কারণে তার সিকিউরিটি যেমন মেনটেন হচ্ছে, কমিউনিটি তেমন একইভাবে তাদের কাজের জায়গা তৈরি হচ্ছে, তাদের ব্যবসার ক্ষেত্রে তারা নানানভাবে যোগাযোগ করতে পারছেন, এবং এটা ইনোভেশন হচ্ছে। এবং এই ইনোভেশনগুলো তো সমাজের জন্য জরুরি, সেটা রাস্তাটা দেখানো দরকার ছিল। এই জায়গাটাতে আসলে যে প্রশ্নটা আসে স্বাভাবিকভাবে, যে জুলাই আন্দোলনের পিরিয়ডটাতে বা তার পরবর্তী যে সময়টা, সেই সময়টাতে বারবারই একটা ভাষ্য আমরা বারবার সামনে এসেছে, বিশেষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তরফ থেকে। সেটা হলো যে গণরুম কালচার বন্ধ করতে হবে, অর্থাৎ যে বল প্রয়োগের যেই সংস্কৃতিটা ছিল সেই সংস্কৃতিটা বন্ধ করতে হবে। তারপরে নির্বাচিত একটা শিক্ষার্থী প্রতিনিধি তারা নির্বাচন করলো, নির্বাচন করার পরে এই যে কাণ্ডগুলো হলো, এটা কি সমভাবে বল প্রয়োগের সংস্কৃতিরই প্রলম্বন না? হ্যাঁ, তা তো নিশ্চয়ই। আর একটা ক্ষমতা দেখানোর জায়গা, আমার কাছে পুরোপুরি মনে হচ্ছে এটা হচ্ছে অলমোস্ট প্রাণী জগতে এগুলো খুব কমন ঘটনা, মার্কিং দ্য টেরিটরি। এই যে মার্ক করছেন ওনারা, এবং এই টেরিটরি মার্কিংয়ের এই মানে প্রচেষ্টার মধ্যে এত মাসল পাওয়ার আছে। আমি গতকালকেই বোধহয় একটা ভিডিও দেখছিলাম, যেখানে অন্য আরেকজন ডাকসু সদস্য সম্ভবত, বা কেউ একজন আরও বড় কেউ সম্পাদক, একজন ব্যক্তি যিনি পাঞ্জাবি পায়জামা পরা, মাথায় টুপি, দাঁড়িয়ে আছে, এরকম একজন ব্যক্তিকে একটা চড় মারলেন। এবং ওই ব্যক্তি বলছেন ভিডিওতে যে উনি স্বীকার করছেন যে উনি অন্যায় করেছেন। এখন অন্যায়টা হচ্ছে একজন, আমি যেটা পরে মানে ওই কমেন্ট সেকশন পড়ে বুঝতে পারলাম যে প্রবাবলি কোনো একটা যৌন নিপীড়নের ঘটনা, রিকশায় কাউকে হেনস্থা করেছেন, ডাকসু তাকে ধরেছে এবং তাকে সরাসরি শারীরিকভাবে আঘাত করা হচ্ছে, এবং এটার ভিডিও আছে। এবং এটা ডাকসু একজন সদস্য বা সম্পাদকদের কেউ একজন করছেন। এটা যদি সত্যি হয়, তার মানে হচ্ছে ওনারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। এবং এই পরিস্থিতির সাথে আগের পরিস্থিতির যে পেশি শক্তি ব্যবহার করার এবং অন্যের অধিকারকে খর্ব করে নিজের ক্ষমতা জাহির করা, এই জায়গা থেকে তো কোথাও পরিবর্তন হয় নাই, সংস্কৃতিতে কোনো পরিবর্তন। তাহলে ছাত্রলীগকে রিপ্লেস করলো আসলে ডাকসু, এরকমই লাগছে দেখতে এখন, এরকমই লাগছে। কিন্তু আমি যখন যেহেতু এটা বলছি, সেই মুহূর্ত থেকে কিন্তু এই চিন্তাটা রেখে বলছি যে এইটা যখন আপনারা প্রচার করবেন, আমার বিরুদ্ধে ব্যাপক পরিমাণে অনলাইনে মব হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিকার আপনি বহুবার হয়েছেন। এবং ধরেন তখন বলা হবে যে আমি ভবঘুরেদেরকে আশ্রয় দিই না কেন, কিংবা আমি মাদক কারবারের সাথে যুক্ত ইত্যাদি। তো এই যে ধরেন সেম ঘটনা যেটা ছাত্রলীগও করতো, যখনই তাদের বিষয়ে কোনো কিছু আসতো, তখন একেবারে এইভাবে অ্যাটাক, মানে সমালোচনা নিতে না পারা, সমালোচনা নিতে একই জায়গায় থাকে।
এবং এটা শিক্ষকরা করছেন নাকি অন্য নাগরিকরা করছেন, এরা বাজ বিচার নেই। এটা একটা ভয়াবহ পরিমাণ বুলিংয়ের জায়গায়ও চলে যায়। তার মানে তারা সব দিক থেকেই, যে জায়গাটা আপনি শুরুতে বলেছিলেন যে 5ই আগস্টের পরে বিশ্ববিদ্যালয়টা শান্ত হয়নি, কারণ আসলে এই যে ক্ষমতার লড়াইয়ের মধ্যে কে আসলে ক্ষমতাবান আসলে সেইটা বোধহয় সেটার কোনো ফয়সালা হয়নি এখন। সেটার রেসটা এখনো চলছে। হ্যাঁ, সেটা চলছে এবং ওনারা প্রতি মুহূর্তেই প্রত্যেকে নিজের ক্ষমতা দেখানোর যে জায়গাটা এটার মধ্যে আছেন। এবং আমার কাছে মনে হয় যে তার সবচেয়ে বড় ভিকটিম বা শিকার হয়ে থাকছেন, আসলে থাকছেন না বলে বলে থাকছে ছাত্র শিক্ষক সম্পর্ক, দ্বিতীয় ভিকটিম শিক্ষকরা এবং ছাত্ররা। এই জায়গাটাতে আমি আসছি, সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের যে সম্পর্ক শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে, এই জায়গার কি অবনমন ঘটছে বলে আপনি মনে করেন? আমি মনে করি বিশেষত আমরা এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের লায়েকা বশির এবং এএসএম মহসিন দুজনের বিষয়ে দেখলাম, এবং সেখানে খুব সিগনিফিকেন্টলি এটা ওনার বিরুদ্ধে, লায়েকা বশির বিরুদ্ধে যে অভিযোগটা এলো যে তিনি আসলে হিজাব নেকাব এটা নিয়ে মন্তব্য করেছেন, ধর্মীয় অবমাননা ইত্যাদি ইত্যাদি এই ধরনের প্রসঙ্গ এসেছে। কিন্তু আমরা যেই ভিডিওটি আমরা পেয়েছি অনলাইন এক্সামের ক্ষেত্রে, তিনি আসলে তার শিক্ষার্থীকে দেখতে চেয়েছেন, হ্যাঁ, একজন নারী শিক্ষার্থী, একজন নারী শিক্ষক। তো সেই জায়গাটাতে আসলে বাধাটি সেইভাবে থাকার কথা ছিল না, তিনি সেইভাবে বলেনওনি আমরা যতটুকু। কিন্তু এটাকে আসলে এই মাত্রায় নিয়ে যাওয়া হলে, এর আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন শিক্ষককে রেজিস্টার বিল্ডিংয়ের সামনে থেকে ধাওয়া দেওয়া, হ্যাঁ, তিনি পরে পালিয়ে বাঁচলেন বলা যায়, যে গাড়িতে উঠে এই যে কাণ্ডগুলো, এবং এটা নিয়ে অনুতপ্ত হওয়া তো দূরের কথা, ডাকসুর যে সদস্য তিনি এখনো আছেন, সর্বমিত্র যদিও পদত্যাগ করেছেন কি করেননি সেটা নিয়ে এক ধরনের বিতর্ক আছে, কিন্তু তিনি যে আছেন এটা পরিষ্কার। এবং তার এক ধরনের বা ওই সময়টাতে যারা উপস্থিত ছিলেন, গতকাল আরেকটি আমরা দেখলাম প্রক্টর অফিসে প্রক্টরকে শাসানো হচ্ছে। তো এই যে ঘটনাগুলো একের পর এক যেগুলো ঘটছে, সেই জায়গায় সোশ্যাল প্ল্যাটফর্মের কথা আপনি বললেন যে বুলিংয়ের ইস্যুটা সামনে চলে আসে, সেখানে আলটিমেটলি শিক্ষকদের শ্রেণীকক্ষে কি গণ্ডি এঁকে দেওয়া হচ্ছে যে এই গণ্ডির বাইরে যাওয়া যাবে না, সেই অবশ্যই শুধু শিক্ষকদের না, করা হচ্ছে? মানে শিক্ষার্থীরাও যারা ভিন্ন রাজনীতি করেন বা ভিন্ন মত আছে, ভিন্নভাবে দেখেন জিনিসগুলোকে, তাদের ক্ষেত্রেও একই কাজ করা হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে অনেক বেশি সিলেক্টিভ জাস্টিসের সময় চলে এসেছে। আপনি যদি আমার পক্ষে থাকেন তাহলে আমি আপনার পক্ষে থাকবো, এর বাইরে সহিষ্ণুতার কোনো জায়গা অবশিষ্ট নাই। আমি শুরুতে এটা বলেছিলাম যে যখন 5ই আগস্টের পরপর আমাদের যেহেতু একটা বড় ট্রাস্ট ভঙ্গ হয়েছিল, তাই না? ভঙ্গ হয়েছিল এই কারণে যে শিক্ষার্থীরা মারা যাচ্ছে, শিক্ষকরা তাদের পাশে দাঁড়ান নাই। যে 2-4 জন দাঁড়িয়েছিলাম আমরা, এ বাদে আর মানে বেশিরভাগ শিক্ষকই নিশ্চুপ ছিলেন অথবা শিক্ষার্থী হত্যাকাণ্ডের পক্ষে ছিলেন। এবং তারা যারা এই কাজগুলো করেছেন, তাদের সাথে যে শিক্ষার্থীরা এত কিছুর পরে, এত রক্ত পার হয়ে আবার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করার পরে, এত কিছুর পরে তারা যখন ক্যাম্পাসে ফেরত আসলো, তখন এই শিক্ষকদের সাথে তাদের সম্পর্কটা কি হবে, সেটা একটা ডিউ প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া দরকার ছিল, সেটা একটা ট্রানজিশনাল জাস্টিসের প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া দরকার ছিল। কোনো কোনো বিভাগে এটা হয়েছে, যেখানে বিভাগের শিক্ষকরা ছাত্রদের সাথে সামনাসামনি বসেছেন, কথা বলেছেন, ওদের অভিযোগ শুনেছেন, যে অভিযোগগুলো সত্য ছিল সেই অভিযোগগুলো মেনে নিয়েছেন। কোনো কোনো বিভাগে এটা হয়েছে, অনেক বেশিরভাগ বিভাগে এটা হয়নি। এবং এই যে হয়নি, তার ফলে শিক্ষকরা যারা হয়তো আওয়ামী লীগের পক্ষে ছিলেন, তারা কোনো না কোনোভাবে বর্তমানে যারা গুরুত্বপূর্ণ পদে আছেন তাদেরকে ধরে হলে বা যে কোনোভাবেই তারা টিকে গেছেন এবং তারা এই জিনিসটা রিজলভ করেননি। যেখানে রিজলভ করেননি সেখানে কিন্তু ছাত্র শিক্ষকের ওই ট্রাস্টের অভাব রয়েই গেছে, এবং এটা একটা ওভারঅল শিক্ষাঙ্গনে একটা বড় প্রভাব ফেলেছে। এবং আপনারা খেয়াল করবেন, শিক্ষকদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ করতে বলা হয়েছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মানে একটা তদন্ত হতে পারে একটা অভিযোগের ভিত্তিতে, যেটা আপনি এশিয়া প্যাসিফিকের কথা বলছেন, পুরো প্রসেসটা এত ফ্লড ছিল ওইখানে, যেটা খুব পরিষ্কার যে প্রশাসনের কোনো ধরনের মেরুদণ্ডের কোনো দেখা আমরা পাইনি। তার মানে আমার কথা হচ্ছে, আমার শিক্ষার্থী আমার বিরুদ্ধে অভিযোগ করতেই পারেন,
তার গণতান্ত্রিক অধিকার, তিনি আমার দ্বারা যদি কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হন বা আক্রান্ত বোধ করেন, উনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, সেই অভিযোগ তো প্রমাণ অপ্রমাণের বিষয় রয়েছে, উভয় পক্ষের কথা শুনতে হবে, তার দিক থেকে কি প্রমাণ আছে। আর আমি খালি বললাম যে আপনি এটা করেছেন, এটা তো ইটস নট এনাফ। একটা মানুষের জীবিকার প্রশ্ন, একটা মানুষের এত বছরের ক্যারিয়ারের প্রশ্ন। তো এই যে দুজন মানুষের চাকরি থেকে তাদের চাকরিচ্যুত করা হলো, পুরো প্রক্রিয়াটা ছিল এত ফ্লড। প্রথমত লাইকা বশির সম্পর্কে যেটা আপনি বললেন, সবাই কিন্তু দেখতে পাচ্ছে এটা কোনোভাবেই ধর্মের বিষয় ছিল না, এটা ছিল মূলত নিরাপত্তার প্রশ্নে। কারণ আমরা কিন্তু লাইকা বশিরের চাকরি যাওয়ার পরেও অন্তত এরকম 10-12টা ঘটনা দেখলাম যেখানে এই বোরখাকে ব্যবহার করে নানান রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে মানুষজন জড়িত হয়েছেন, তারা ধরা পড়েছেন এবং সেটা নিয়ে নানান রকম গন্ডগোল হচ্ছে। তার মানে এটা তো মানে কোনো নতুন কথা না বা অস্বাভাবিক কথা না যে এই পোশাকটাকে ব্যবহার করা যায়। এবং আমাকে একজন শিক্ষক হিসেবে নিশ্চিত করতে হবে পরীক্ষায় আপনি আসলে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করছেন না এটাকে ব্যবহার করে। এবং এটা যে অসৎ উপায় মানে অবলম্বনে ব্যবহৃত ওই হয়, শিক্ষার্থী যে আসলে পরীক্ষা দিচ্ছে সেটাও তো আসলে বুঝবো। এমনকি ধরেন আমাদের যে অ্যাডমিশন টেস্ট দিয়ে ওনারা নিশ্চয়ই ভর্তি হন, সেই টেস্টগুলোতে পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া থাকে 2 কান দেখা যেতে হবে পুরো পরীক্ষার সময়ে। এবং যারা হেড কাভারিং পড়েন তাদেরকে এটা আমাদের বলতে হয়। আমরা যেভাবে বলার চেষ্টা করি যাতে তারা আহত না হন। একই ঘটনা কিন্তু লাইকা বশিরের ক্ষেত্রেও সত্যি, কিন্তু সত্য মিথ্যা মিশিয়ে তারপরে এটাকে যেভাবে ব্লো আপ করা হয়েছে সেটা পুরোপুরি একাডেমিক ফ্রিডমের লঙ্ঘন। এবং আপনি যদি চিন্তা করেন যেসব যেসব অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগগুলো তো আমরা দেখেছি, এবং অভিযোগগুলোর মধ্যে মূল কথা হচ্ছে নারীর সম্পত্তিতে সমান অধিকার নেই ইসলামে। তো এটা তো একটা ফ্যাক্ট, কিন্তু এটা নিয়ে কথা বলা এটা কেন, এটা যদি আমি ক্লাসে না পড়াই তাহলে আমি জেন্ডার কিভাবে বুঝাবো বা আমি কিভাবে ধর্মই বুঝাবো বা কিভাবে এটা ধর্ম, রিলিজিয়াস ইনস্টিটিউশনস আর এ মেজর পার্ট অফ আওয়ার সোশ্যাল ইনস্টিটিউশনস, যেগুলো আমরা পড়াই, এটা আমাদের পড়াতেই হবে। এখন এই বিষয়গুলো নিয়ে যদি আমি কথাই না বলতে পারি তাহলে আমি সোশ্যোলজি রাখার দরকার কি, বিশ্ববিদ্যালয়ই বা রাখার দরকার কি? বিশ্ববিদ্যালয় রাখার দরকার কি, এটা একটা গুরুতর প্রশ্ন। এবং বিশ্ববিদ্যালয় যেহেতু একাডেমিক ফ্রিডমের কোশ্চেনটি আসছে, একাডেমিক এক্সিলেন্সের জায়গায় মানে জ্ঞান সৃজনের জায়গাটাতে আসলে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অংশ নেওয়ার কথা বা সেখানে লিড দেওয়ার কথা। সেই জায়গাটা আসলে মানে আপনি আপনার প্রাঙ্গণকে যদি আপনি বিবেচনায় নেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে, তাহলে সেটা কতটুকু আছে বলে মনে হয়? মানে ইনোভেশনের কথা বলছেন, জ্ঞান সৃষ্টি? আচ্ছা, জ্ঞান সৃষ্টি তো ধরেন এখন তো আমরা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে গেছি নাকি, এখন তার মানে নিশ্চয়ই অনেক জ্ঞান সৃষ্টি হচ্ছে, নাহলে কেমন করে র্যাঙ্কিংয়ে আগালাম। তবে এখানে যেটা আমার কাছে মনে হয় যে নিওলিবারাল দুনিয়াতে আপনি যে শ্বাস নিচ্ছেন সেটাও তো পুঁজির নিঃশ্বাসই নিচ্ছেন, এটাও একটা কমোডিটি। এবং এই কমোডিটিফিকেশনের যুগে শিক্ষা তো পণ্য বটেই, এবং নলেজ ইন্ডাস্ট্রি বলে একটা জিনিসের কথা ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের লোকজন অনেক আগে বলে গেছেন। তো আমরা যদি এগুলো পড়াই ক্লাসে, সুতরাং আমরা বুঝতে পারি যে এই র্যাঙ্কিং, এই যে সাইটেশন সম্পর্কে যে সমস্ত জিনিস চালু আছে, এগুলো তো একটা বিশেষ ধরনের জ্ঞান উৎপাদন করে, যে জ্ঞানটা অবভিয়াসলি কোন একটা বিশেষ বিক্রয়যোগ্য। এবং আপনি যদি বিক্রয়যোগ্য নয় এমন বিষয় নিয়ে কাজ করেন তাহলে আপনার খুব একটা ইউটিলিটি নাই বলে আপনি বিবেচিত হবেন। তো এটা কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক প্রস্তাবিত যে আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থা, যেটা ইউজিসি কন্টিনিউয়াসলি আমাদেরকে ফোর্স করে, সেই ব্যবস্থার মধ্যে এটাই আমাদের কাছে চাওয়া হচ্ছে। তো সেই চাওয়াতে আমার মনে হয় আমরা খুব পিছিয়ে নাই, কিন্তু সত্যিকার অর্থে যেটাকে আমি কোয়ালিটি জ্ঞান বলবো সেই জায়গায় আমি মনে করি যে আমরা 5 আগস্টের পর 2024 সালের সেপ্টেম্বরে, অগাস্টের শেষ অথবা সেপ্টেম্বরে কেমন বিশ্ববিদ্যালয় চাই, অগাস্টের শেষ, হ্যাঁ অগাস্টের শেষে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনার আপনারা করেছিলেন, সেখানে পরিষ্কারভাবে যে বিশ্ববিদ্যালয়ে আসলে কি থাকা উচিত এবং আরও রাষ্ট্রের নানান প্রসঙ্গ সেখানে উঠে এসেছিল। সেখানে গবেষণা বরাদ্দ থেকে শুরু করে অনেকগুলো প্রসঙ্গ ছিল, গবেষণা বরাদ্দ একটি অংশ ছিল। এর পাশাপাশি এই যে একাডেমিক ফ্রিডম বলি বা একাডেমিক চর্চার জায়গাগুলো বলি, সেই জায়গাটাতে আপনি লাইকা বশিরের যে প্রসঙ্গটি এলো বা শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে আস্থার সম্পর্কের যে প্রসঙ্গটি এলো, সেখানে তো উচ্চশিক্ষার অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো প্রশ্নের স্বাধীনতা। যদি সেখানে প্রশ্নের
বাধাগ্রস্ত হয়, প্রশ্নের স্বাধীনতাটা যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়, সেটা বিকশিত হওয়ার সুযোগ আসলে খুব একটা থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় যেহেতু বারবার, সেই কারণেই আসছে। বা আমরা চট্টগ্রামে দেখেছি যে একযোগে হচ্ছে পদত্যাগে বাধ্য করানোর জন্য এক ধরনের পদক্ষেপ, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে 6 জন ডিনকে পদত্যাগ করানোর জন্য 6 জন ডিনকে পদত্যাগ করানো হয়েছে। এই যে ঘটনাগুলো পরপর ঘটছে, সেখানে আমরা এটাও দেখেছি যে আওয়ামী লীগ সমর্থিত যেই শিক্ষকরা আছেন তারা দেখা গেল এখন হয়তো দুরুবুকে তারা যদি জানো খুব একটা সন্ত্রস্ত ভাব নিয়েই হয়তো যান ক্যাম্পাসগুলোতে। শিক্ষার্থীদের প্রসঙ্গ, ছাত্রলীগ যারা নথিবদ্ধ সমর্থক বা কর্মী হিসেবে ছিলেন তারা ক্রাইম করেছেন কি করেননি সেটার বিবেচনাহীনভাবেই তারা পরীক্ষা দিতে পারেননি, এই বিষয়গুলো আছে। সেখানে শিক্ষক হিসেবে আপনি একজন অ্যাক্টিভিস্টও বটে, শিক্ষক হিসেবে সেই জায়গাটাতে আপনারা কি ধরনের, শিক্ষক নেটওয়ার্কের তরফ থেকে যদি বলি বা অ্যাক্টিভিস্ট হিসেবে যদি বলি, সেই জায়গাটাতে কি ধরনের পদক্ষেপ নিলেন? পদক্ষেপ যে খুব বেশি নিতে পেরেছি তেমন না, কিন্তু আমরা সোচ্চার থাকার চেষ্টা করেছি যেখানে আমরা এই ধরনের ঘটনাগুলো দেখতে পেয়েছি। যেমন এক তো হচ্ছে, যেমন আপনি যেই দুটো প্রসঙ্গ তুললেন, ঘটনা বললেন, একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা, আরেকটা হচ্ছে এই যে আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের যে শিক্ষককে হেনস্থা করা হলো, আমাদের বিভাগেরই শিক্ষক। এই দুটো ঘটনাতেই আমরা কিন্তু বিবৃতি দিয়েছি, কারণ আমরা আসলে বলতে চেয়েছি যে একজন মানুষের তো রাজনৈতিকভাবে কোনো মতাদর্শ থাকার অধিকার আছে, এবং এটা আমাদের ৭৩-এর আদেশে চলা বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজনৈতিক মত প্রকাশের অধিকার আমাদের স্বীকৃত অধিকার এবং নিশ্চিত অধিকার। এইটা করার জন্য কাউকে এই সব করা যাবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে, যেমন এই ফৌজদারি অপরাধের অভিযোগ যদি থাকে, এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আছে, ওনার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে, যাকে এই যে হেনস্থা করা হয়েছে রাস্তার মধ্যে, তো সেই অভিযোগটা তাহলে ১৬-১৭ মাস হয়ে যাচ্ছে। এই ১৬-১৭ মাসে এই ডিউ প্রসেসে যদি না শাস্তি হয়ে যেত, তাহলে তো এই ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা দেখতাম না, আমাদের দেখতে হতো না। এবং এই একটা ঘটনা বা দুটো ঘটনা না, এরকম একটা ঘটনাই যথেষ্ট সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষকের মর্যাদাকে শেষ করে দেওয়ার জন্য এবং ছাত্র শিক্ষক সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য। কারণ তখন সকলেই ভয় পেয়ে যাবে, যেহেতু ওনার সাথে করা গেছে আমার সাথে করা যেতে পারে। এই যে ভয়ের সংস্কৃতির উৎপাদন, এটা তো ওই আগের সময়কার ঘটনা, আগেও এরকম হতো। কিংবা ধরেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে মানে গণহারে বের করে দেওয়া হয়েছে, এবং কারো কারো চাকরি গেছে ইত্যাদি। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে খবর জেনে এটার ব্যাপারে নানান রকম পদক্ষেপ গ্রহণ করতে। কিন্তু আমি বলবো না যে আমাদের নেওয়া পদক্ষেপ কোনো কাজে লেগেছে, কারণ আসলে এনাদের চাকরি চলে গেছে। কারো কারো ক্ষেত্রে তারা সরাসরি হেনস্থার শিকার হয়েছেন, কেউ কেউ এই যে পদত্যাগ করেছেন। কিংবা লাইকা বশির বা এস এম মহসিনের ক্ষেত্রে, এস এম মহসিনেরটা তো খুবই অদ্ভুত, মানে যে হচ্ছে একেবারেই মানে জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, তাকে বলা হচ্ছে যে সে আওয়ামী সমর্থক বলে তার চাকরি চলে গেছে। এখন এইটা তো ভয়ঙ্কর কথা, এবং তার বিরুদ্ধে কোনো তদন্ত কমিটিও গঠন হয়নি, তার মানে কোনো ধরনের ডিউ প্রসেস ছাড়া। এবং এগুলো নিয়ে ইউজিসিতে কন্টিনিউয়াসলি অভিযোগ করা হয়েছে, এবং ইউজিসি সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। এমনকি সায়েম মহসিন এবং লায়কা বশিরের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে শুরু করে সকলের সাথে যোগাযোগ করা হয়েছে। এখন হ্যাঁ, ওনাদেরকে গিয়ে আমরা ঘেরাও দিইনি, এটা সত্যি। এবং ঘেরাও দেওয়া তো আমাদের কাজ না, আমরা তো শিক্ষকতা করি, আমাদের তো আনলেস অ্যান্ড আনটিল আমাদের শিক্ষার্থীরা ওরকম বিপদে পড়েন আমরা আসলে তো রাস্তায়ও নামি না। এবং এই জায়গাতে আমার কাছে মনে হয় যারা এই শিক্ষকদের সেফ গার্ড দেওয়ার কথা যাদের, তারা কেউ এগিয়ে আসেননি, তারা কেউ ভূমিকা রাখেননি। কারণ যে ধর্ম প্রসঙ্গটিকে ব্যবহার করা হয়েছে, ধর্ম বিদ্বেষের প্রসঙ্গটিকে ব্যবহার করা হয়েছে, এবং এই উদাহরণটি, বিশেষ করে এশিয়া প্যাসিফিকের উদাহরণটি গোটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা ভয়াবহ উদাহরণ তৈরি করেছে, এবং এটা যে কারো ক্ষেত্রে যে কোনোভাবে ব্যবহার করা সম্ভব করে তুলেছে। এখন দুটি অস্ত্র খুব দেখা যাচ্ছে, একটা হচ্ছে ধর্ম, এটি, আরেকটা হচ্ছে বিগত পিরিয়ডে বিষয়টি ছিল জামাত শিবির, এখন হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ। যে কারো গায়ে এই দুটি ট্যাগের যে কোনো একটি ট্যাগ হচ্ছে সেটা দেওয়া গেলে তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে, এই ধরনের একটা বিষয়। কিন্তু আমি যে প্রসঙ্গটা আসলে বলছিলাম সেটা হচ্ছে এই যে ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে, সেই জায়গায় যদি আমি অ্যাক্টিভিজমের জায়গা থেকে দেখি, তাহলে
হ্যাঁ, শিক্ষক নেটওয়ার্কের তরফ থেকে বা এই ঘরানার যারা হচ্ছে বিভিন্ন সময় প্রতিবাদটা জারি রাখেন, বিবৃতিটা আসছে, বিবৃতিটা নিয়মিত বিরতিতেই আসলে আসছে। কিন্তু বিবৃতির মধ্য দিয়ে তো আসলে হচ্ছে বিগত পিরিয়ডেও আমরা দেখিনি যে বিবৃতি আসলে খুব বেশি কাজ করেছে, ভয়েসটাকে সামনে নিয়ে এসেছে, মানুষের কাছে পৌঁছানো গেছে। কিন্তু যখন নেটওয়ার্ক যখন হচ্ছে বিক্ষোভের সমাবেশটি করলো, বা নেটওয়ার্ক যখন আসলে হচ্ছে শাহবাগে গিয়ে থানা থেকে একজনকে ছাড়িয়ে আনলো, সেইটা আসলে যে পরিমাণ সাহসের সঞ্চার করেছিল, এই পিরিয়ডে নেটওয়ার্কের এই ভূমিকাটা আমরা দেখি না কেন? কারণ ওটা তো একটা হিস্টোরিক্যাল মোমেন্ট ছিল, তাই না? মেসিয়ানিক মোমেন্ট আমি যদি বলি। ওই সময়ে অনেকগুলো প্র্যাকটিক্যাল বিষয় ছিল, ইউনিভার্সিটি বন্ধ ছিল ফর এক্সাম্পল। তো আমরা যত সহজে সবাইকে আনতে পেরেছি, এখন তো এটা অসম্ভব ব্যাপার। আর নেটওয়ার্ক তো আসলে খুবই লুজ নেটওয়ার্ক, ইট ডাজন্ট ইভেন হ্যাভ এ স্ট্রাকচার। এই স্ট্রাকচার না থাকার কারণে যখন যে সময় দিতে পারে তখন সে এখানে উপস্থিত থাকে। যখন যার মনে হয়, আপনি যদি নেটওয়ার্কের মেম্বার হন, আপনার যদি মনে হয় এটা নিয়ে কথা বলা দরকার, তাহলে তাকেই কিছুটা অগ্রণী হয়ে কাজটা এগিয়ে নিতে হবে। এটা কেউ এগিয়ে নেয় না, কারণ সবাই ব্যস্ত, সবারই তো নানান রকম জটিলতা আছে। তার ফলে সেটা তো একটা রয়েছেই, একটা প্র্যাকটিক্যাল মানে বাস্তবতার জায়গা। আর এটা এত বেশি ছড়ানো, কোনো বিশ্ববিদ্যালয়ে আমাদের 10-এর বেশি সংখ্যা নাই। তার ফলে 10ও আমি বললাম এটা বিরাট সংখ্যা, এটাও বোধহয় শুধু ঢাকা আর জাহাঙ্গীরনগরে হয়তো 10 জনে পৌঁছাবে, বেশিরভাগই 2-3 জনেই রয়েছে। তার ফলে এত কিছু হচ্ছে, এত কিছুর মধ্যে আমাদের সেই জনবল বা শক্তিটা নাই। কিন্তু আমরা দুঃখ পেয়েছি এই জায়গাতে যে ধরেন ছাত্রলীগ যখন অন্য ছাত্রদেরকে পেটাচ্ছে বা ব্লু দলের শিক্ষকরা যখন এসব করছে, তখন তো আমরা হয়তো 10 জন গিয়ে দাঁড়ালেও সাথে পিছনে তো অন্য দলের লোকজনও এসে দাঁড়িয়েছেন। কিন্তু এখন তো আর সেই পরিস্থিতি নাই, ওনারা তো ওনাদের এখন নিজেরাই ক্ষমতার দৌড়ে আছেন। তার ফলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ইনঅ্যাক্টিভ, এবং এটা 17 মাসের বেশি, মানে 24 ডিসেম্বরের 31 তারিখ থেকে আজকে পর্যন্ত যদি 1 বছর 1 মাস হয়ে গেছে, এই সময়টা কোনো শিক্ষক সমিতি নাই। তার মানে শিক্ষক সমিতি তো আসল বার্গেনিং বডি, তারই তো থাকার কথা প্রশাসনের সাথে দেন দরবারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিন্ডিকেটের মাধ্যমে একটা সিনিয়র ম্যানেজমেন্ট টিম তৈরি করেছেন, হুইচ ইজ সো মাচ এগেনস্ট 1973 অর্ডার। কিন্তু এই জিনিসটা নিয়ে যে কেউ কথা বলবে বা এই জিনিসটা নিয়ে যে একটা কোনো আলোচনা বা আলাপ হবে, সেই সুযোগই নাই। কারণ একটা এত বড় বিশ্ববিদ্যালয়, 2000-এর কাছাকাছি শিক্ষক, কারো মাথা ব্যথা নেই, কারো এটা নিয়ে কোনো চিন্তার জায়গাটা তৈরি হচ্ছে না। সেটা আমাদের জন্য অনেক বেশি মানে কি বলবো, ড্রেইনিং হতো। কারণ এটা তো আমাদের জন্য, আমাদেরকেই খালি করতে হবে এমন তো কোনো কথা নেই, অন্যরাও তো করতে পারে, কিন্তু ওনারা করবেন না, ধরে বসে যাচ্ছেন যে আমাদেরই করতে হবে। তার কারণটা কি? মানে আমরা কি বেতনভোগী কারো যে এটা করতে হবে? এটা প্রবাবলি এটা এই কারণে যে আসলে আশার জায়গাটা কোথায় বুঝতে পেরেছি, সেই জায়গাটার কারণে মানে আশাটা তখন মানুষ বারবার দেখাতে পারে যখন সাথে আরো লোক যুক্ত হয়। কারণ আমরা তো 10 জনেই এই সব করে যাচ্ছি অনেক বছর ধরে, কিন্তু সেটা করতে করতে একটা পর্যায়ে গিয়ে কিন্তু মোমেন্টামটা তৈরি হয়েছিল, তখন আরো মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। কিন্তু সেইটা তো এখন আর এক্সিস্ট করছে না। এখন এরা প্রত্যেকের সাথে ঝগড়াঝাটি, মারামারি, মোমেন্টাম ধরে রাখতে পারলো না কেন? কারণ নেটওয়ার্কের তো মোমেন্টাম ধরে রাখার স্ট্রাকচারটাই নাই। নেটওয়ার্ক ইজ নেভার লাইক দ্যাট। মানে আমরা তো খালি রিয়্যাক্ট করি, রেসপন্ড করি। কিন্তু আমরা যখন রেসপন্ড করছিলাম না, আমরা যখন অপরচুনিটিটা দেখেছি যে এই উইন্ডোটাতে আমরা চেঞ্জটা তৈরি করতে পারি যাতে আমাদের কন্টিনিউয়াসলি প্রতিক্রিয়া দেখাতে হবে না, ওই উইন্ডোটাতে আমাদের আশাটা অনেক বেশি ছিল যে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে, আমাদের আশাটা অনেক বেশি ছিল শিক্ষার্থীরা যারা অভ্যুত্থানের সামনে ছিল তাদেরকে আমরা মনে করেছিলাম যে এই লড়াইটাতে আমরা তাদেরকে পাশে পাবো। কিন্তু আমরা দেখলাম যে সবাই আসলে ক্ষমতাই চায়। মানে শিক্ষার্থীরা সেই আশা পূরণ করতে পারে? অবশ্যই না, প্রবলভাবে ডিসঅ্যাপয়েন্টিং তাদের ভূমিকা। কারণ তারাই তো আমাদেরকে এসে বলেছেন এই পদ নেন, ওই পদ নেন, নাহলে ওদের নাকি ইমেজ সংকট হয়ে যাচ্ছে। তো আমরা এই পদ তো নিতে চাইনি, আমরা তো রেসপন্সিবিলিটিটা নিতে চেয়েছিলাম। তখন তারা বলেছেন যে তাদের স্টেক হোল্ডাররা আছে যারা বঞ্চিত হয়েছেন, সে বঞ্চিত স্টেক হোল্ডারদেরকে তাদের দিতে হবে। তাহলে আগে ছিল যে আওয়ামী লীগ করলে আপনি শিক্ষক হতে পারবেন, এখন হচ্ছে আওয়ামী লীগ করেন না এটা প্রমাণ করতে হবে, এবং হয় আপনাকে বিএনপি অথবা জামাতের ইয়ে নিয়ে আসতে হবে, ম্যান্ডেট নিয়ে আসতে হবে যে আপনি ওদের অথবা ওদের, তাহলে আপনার চাকরি হবে। তাহলে কি বদলালো?
এখন আমি যখন আমার শিক্ষার্থীর কাছ থেকে এটা শুনবো যারা এই অভ্যুত্থানের সামনে ছিল, তখন তো আমি বুঝে গেছি যে আসলে যেই অপরচুনিটিটা আমরা তৈরি করতে পেরেছিলাম সেই অপরচুনিটিটা আসলে লাস্ট করবে না, এবং সেই অপরচুনিটিটা আসলে লাস্ট করেনি। তার মানে আমার কথা হচ্ছে যাদের সেই আমরা হয়তো রাস্তাটা দেখাতে পেরেছিলাম, আমরা সেই রাস্তাটা প্রপোজ করেছিলাম যে এইটা হচ্ছে সেই রাস্তা, এই রাস্তায় আপনারা যদি হাঁটেন, কারণ সংখ্যার বিচারে ক্ষমতার বিচারে তো তারা বড়, সুতরাং সেটাতে কিন্তু তারা কেউ আসেন নাই। তারা তাদের খুব ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থ এবং খুব শর্ট টার্ম গোলের জন্য তারা দেশের শিক্ষাঙ্গনকে ভয়াবহ বিপদে ফেলেছেন। এবং এই বিপদে ফেলার ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের যে ভূমিকা, এবং তার সাথে শিক্ষার্থী প্রতিনিধি এবং যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ধরনের সমন্বয়করা ছিলেন তাদের যে নানান রকম কাণ্ডকীর্তি এর মধ্যে, এবং এই সময়টা কিন্তু লম্বা সময় না, এই 15 মাসে ওনারা যা করেছেন সেটা আসলে সেটার মানে সেটার যে অভিঘাত সেটাও কিন্তু আমাদের অনেক দিন ভুগতে হবে। এই যে যেই প্রসঙ্গটা এলো আসলে যে শিক্ষার্থীদের তরফ থেকে যেই জায়গাটায় সহায়তা পাওয়ার কথা ছিল বা যেইভাবে পরিবর্তনটা হলে আসলে অ্যাক্টিভিজমে মনোযোগী না হলেও একাডেমিক জোনটাতে আসলে মনোযোগী হওয়া যেত, তো সেই জায়গাটা এলো না। যে এইটা নিয়ে কিন্তু শিক্ষক নেটওয়ার্ক বহু দিন ধরে কাজ করে যাচ্ছে যে কেমন বিশ্ববিদ্যালয় চাই। এটা শুধু যে 2024-এ এসে এটার তারও অনেক আগে থেকেই সেখানে আপনাদের সুনির্দিষ্ট কিছু পয়েন্ট আছে যে গবেষণা খাতের বরাদ্দ থেকে শুরু করে 73-এর অধ্যাদেশ নিয়ে সেখানেও কথা বলা আছে, শিক্ষক এবং শিক্ষক নিয়োগ এবং শিক্ষার্থী ভর্তি, এই কাঠামোগত জায়গাগুলো নিয়ে প্রচুর প্রস্তাব, একদম সুনির্দিষ্ট কিছু প্রস্তাব আছে। তো এটা তো এক ধরনের যে এইটা কাঠামোগত বদল হলে এটা বদল হয়ে যাবে। আরেকটা হচ্ছে একাডেমিক এনভায়রনমেন্টের জায়গায় কিছু হচ্ছে মানে আমরা একটা জিনিস তো দেখি যে চর্চা আসলে শাসন করে, যে প্র্যাকটিসটা যেটা আমরা করি সেটাই আসলে গিয়ে শাসন করে। সেই জায়গাটাতে দীর্ঘমেয়াদে শিক্ষক নেটওয়ার্কের সাথে যারা যুক্ত ইন্ডিভিজুয়ালি, আপনি বললেন যে নেটওয়ার্কের আলাদাভাবে কাঠামো নেই, কিন্তু এর সাথে তো যুক্ত শিক্ষক মণ্ডলী আছেন, তারা এই জায়গাটাতে কি ভাবছেন দীর্ঘমেয়াদে নিজেদের চর্চার মধ্য দিয়ে আসলে এই একাডেমিক এক্সেলেন্সটাকে কোথাও নিয়ে যাওয়ার সুযোগ আছে কিনা? কোনো কিছুই বদলালো না সাপোজ। অবশ্যই আছে। আমার ধারণা এখন আসলে ওইটাতেও তো আমরা বেশ মনোযোগী বলে পরিচিত ক্যাম্পাসে, অন্তত যে আমরা তো পড়ালেখাটা ঠিক করে করতে এবং করাতে চাই, এবং সেখানে বারবার যে আমাদেরকে রাস্তায় গিয়ে এইসব করতে হয় এটা তো আমাদের নানাভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। কারণ প্রতিবার আমি রাস্তায় যার বিরুদ্ধে প্রতিবাদ করি সেটা একটা কস্ট কিন্তু আমাকে বেয়ার করতে হয়, কারণ আমার সামাজিক কষ্ট আছে, আমি একটা গ্রুপের কাছ থেকে বার্ড হয়ে যাই, এবং নানান রকম সময়ে ধরেন আমি তো ব্যক্তিগতভাবে বলতেই পারি যে অনেকে আছেন যারা ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হন প্রতিবাদ করার কারণে, তো এগুলো মেনেও কিন্তু এতদিন ধরে ওনারা সামনে এসেছেন। কিন্তু আমার মনে হয় যে আমরা যারা শিক্ষকতা করি আমাদের তো গবেষণা করা একটা মানে অন্যতম কাজ, এটা তো আর শুধু ক্লাসে পড়ানো তো আমাদের কাজ না। এবং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকরা অবশ্যই তাদের নিজস্ব গবেষণার মাধ্যমে এবং এই কাজগুলো করার মাধ্যমে, তার মানে আমরা যা বলি সেটা করতে চেষ্টা করার মাধ্যমে আমরা আসলে নিজেদের জায়গাতে অন্তত প্রফেশনালি আমরা অন্তত সৎ থাকার চেষ্টা করি, যে আমরা যেন এই গণ্ডগোলগুলো না করি যেগুলো ওনারা ক্ষমতার দাপটে করেন। কিন্তু এটা আসলে যথেষ্ট না। আপনি যেটা বলছেন যে আমরা ব্যক্তিগত চর্চার মাধ্যমে চেঞ্জ করতে গেলে হয় কি না, ইটস এত ছোট আমাদের সংখ্যাটা যে এটা দিয়ে আসলে মূল সংস্কৃতিতে পরিবর্তন আনা যাচ্ছে না। এবং একজন ক্ষমতাশালী শিক্ষক যা কিছু করে পার পেয়ে যান, কিন্তু আপনি যেহেতু ক্ষমতাশালী না, দেখা যাবে আপনার ছোট থেকে ছোট জিনিসকে গুরুত্ব দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দরকার হলে মিথ্যা বলে হলেও আপনাকে বিপদে ফেলার চেষ্টা করা হবে, এবং সেই জিনিসগুলো তো আমাদের সংস্কৃতির মধ্যে চলে আসছে। এবং এটা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আরও ভয়াবহ জায়গায় পৌঁছেছে, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেহেতু একেবারেই একটা প্রফিট মেকিং জায়গাতে থাকে, যদিও তা তাদের থাকার কথা না, কিন্তু সেখানেও ধরেন মালিক পক্ষ যেহেতু তারা নিশ্চয়ই গত আমলে মালিক পক্ষ হিসেবে সরকারের সাথে সম্পর্ক ভালোই ছিল, খারাপ থেকে কিন্তু তারা মালিক পক্ষ থাকতে পারতো না। এবং এই আমলে এসে মালিক পক্ষ তো চেঞ্জ হয়ে যায়নি, কিন্তু যেই শিক্ষকরা রাস্তায় ছিলেন শিক্ষার্থীদের সাথে সেই শিক্ষকরা
খুব স্পেসিফিক্যালি টার্গেটেড হয়েছেন। উত্তরা ইউনিভার্সিটি একটা উদাহরণ, এশিয়া প্যাসিফিক একটা উদাহরণ, এরকম আরও অনেক উদাহরণ আমরা দিতে পারবো যেখানে একেবারেই সুনির্দিষ্টভাবে শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তানজিমউদ্দিন খান, কামরুল হাসান মামুন এদের আমাকে নিয়ে যা শুরু হয়েছে 5ই আগস্টের পরের থেকেই, এই জিনিস তো আমরা তার আগে কখনো ফেস করিনি। কারণ হচ্ছে ওই যে ডিলেজিটিমাইজেশন, আমরা যাতে কোনোভাবেই মানে এই ডিলেজিটিমাইজ করার যে বিষয়টা, এটা কি হচ্ছে পতিত যেই ক্ষমতার অংশীদার যারা ছিলেন সেই অংশ থেকে হচ্ছে, নাকি এখন যারা ক্ষমতা প্রাপ্ত আসলে বা ক্ষমতা পাওয়ার দৌড়টাতে মনে হচ্ছে যেন এই তো মসনদে পৌঁছে গেলাম, এই রেসে যারা আছেন তাদের দিক থেকে হচ্ছে, মানে একটা দুপক্ষ মিলে, অর্থাৎ এই জায়গায় এক ধরনের সমঝোতা আছে, একদম সমঝোতা আছে। এবং ধরেন আওয়ামী লীগের যে সমস্ত শিক্ষক বা নাগরিকদের মধ্যে থেকে আমাদের যে সমস্ত বন্ধুরা আমাদেরকে খুব অ্যাটাক করেন, কিংবা আওয়ামী লীগের লোকজন একেবারে সরাসরি অ্যাটাক করেন, ওনাদের কথা হচ্ছে আমরা এই অভ্যুত্থানকে বৈধতা দিয়েছি, সুতরাং এখন আমাদের বিরুদ্ধে যা হচ্ছে এটা ভালো হচ্ছে, ঠিক হচ্ছে, আমরা লাল বদর ইত্যাদি গালাগালি। তো ওদের একটা অংশ যে আমরা বুঝি যে ওনাদের যে মানে ওনাদের যে বন্দোবস্ত ছিল সেটা তো ভেঙে গেছে, আওয়ামী লীগ আমলে যে যা ওনারা পেতেন সেটা এখন আর পাচ্ছেন না, সো ওনাদের একটা কষ্ট থেকে আমাদের উপর আক্রমণ করে। এটা তো সোশ্যাল বুলিং এর প্রসঙ্গ অবশ্যই। হ্যাঁ, এবং আবার অন্য দিক থেকে যারা আমাদেরকে ধর্মবিদ্বেষী বলছে, ওনারা তো আমাদেরকে বলছে আমরা জামাত শিবির বা আমেরিকান টাকা খেয়েছি, আর আওয়ামী লীগের পক্ষ থেকে এটা বলছে। আর অন্য দিক থেকে বলা হচ্ছে যারা আসলে মূলত অ্যাসপিরেন্ট, এখন ধরেন অ্যাসপিরেন্ট কিন্তু ওনারা সারা জীবন চুপ করেছিলেন। আপনি যদি 2014 সাল থেকে চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বাংলাদেশের যে কোনো আন্দোলন অভ্যুত্থানে আপনি যাদের চেহারা দেখেছেন, ওনারা কিন্তু মানে কেউ নন যারা বিএনপির শিক্ষক হিসেবে পরিচিত বা জামাতের শিক্ষক হিসেবে পরিচিত। এই আমাদের মতো চেহারাই আপনারা দেখেছেন। তাহলে আমাদের তো এক ধরনের মরাল গ্রাউন্ড আছে। শিক্ষক হিসেবে পরিচিত তো আমরা ইনফ্যাক্ট এর আগে আমরা কাউকেই দেখিনি, চিন্তামই না, আমরা জানতামই না যে ওনারা জামাত করেন কিনা। তো এই আমরা যেহেতু সামনে ছিলাম, পরিচিত চেহারা হয়ে গেছি, আমরা তো একটা বড় থ্রেট হয়ে গেছি যে আমরা তো যে কোনো সময় আমাদের যে ইমেজ তৈরি হয়েছে, ওনারা তো সেই জায়গায় পৌঁছাতে পারছেন না, পরবর্তী বন্দোবস্তের জন্য হুমকি। সুতরাং হুমকি সবার আগে সরিয়েছেন ওনারা। আমাদেরকে সবচেয়ে বড় যে কথাটা বলেছেন যে আমরা ধর্মবিদ্বেষী, এবং একজন খুবই মানে পায়াস মুসলিম তাকেও ধর্মবিদ্বেষী বলা হয়েছে, উইদাউট এনি রেফারেন্স, কোনো ধরনের প্রমাণ কিন্তু দেখাতে পারবে না কেউ, কিন্তু মানে গল্প বানিয়ে এই ডিলেজিটিমাইজেশনের প্রক্রিয়া চালানো হয়েছে যাতে আমাদেরকে কোনোভাবে কোথাও প্লেস করা না হয়, কারণ আমরা আসলে থ্রেট তাদের ক্ষমতায় যাওয়ার পক্ষে। তো এই দুই দলের আক্রমণের যখন শিকার হচ্ছেন, তখন আপনি বুঝবেন যে তাহলে ঠিক রাস্তায় আছি। কিন্তু এটাও সত্যি যে আমাদের মানে এই জোনটাতে শিক্ষার্থীরা কোনোভাবে পাশে থাকছে না। আছে, কিছু শিক্ষার্থী তো আছে, কিন্তু শিক্ষার্থীদের একটা ব্যাপার কিন্তু খেয়াল করেন যে ছাত্রলীগের আমলেও তো আসলে বেশিরভাগ শিক্ষার্থী চুপচাপই ছিলেন। কারণ এখানে আমি আসলে ওনাদের খুব একটা দোষ দেখি না, কারণ পরিস্থিতি এমন, ওনাদের বলতে আমি শিক্ষার্থীদের কথা বলছি, আমি শিক্ষকদের কথা বলছি না। শিক্ষকরা খুব পেটি জিনিসের জন্য ক্ষমতার সাথে থাকেন, কিন্তু শিক্ষার্থীদের তো জীবনের ব্যাপার, সার্ভাইভাল, নিরাপত্তার বিষয়, তারা এখানে এসে থাকতে পারবেন কিনা, তার বাবা মা হয়তো যদি এফোর্ড করতে না পারেন, তাহলে কিভাবে ওনারা ওই হলের ওই সিটটা ছাড়া ওনারা সার্ভাইভ করবেন কিভাবে। তো ওনাদের জন্য জিনিসটা অনেক জটিল, ওনাদেরকে অনেক কিছুর সাথে অ্যাডাপ্ট করে চলতে হয়। কিন্তু শিক্ষকদের কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও ওনারা খুবই মানে ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে জিনিসটাকে দেখেন, এবং এটা অবশ্য মধ্যবিত্তের একটা নেচারও, তারা সবসময় ক্ষমতার সাথে এক ধরনের সমঝোতা করে চলেন। আর যেহেতু সামাজিক পুঁজির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো অনেক সামাজিক পুঁজি আছে, এবং তারা সেটা হারাতে চান না। আওয়ামী লীগ আমলে যেমন বিএনপির শিক্ষকরা যতটা প্রাতিষ্ঠানিকভাবে কিংবা ছাত্রলীগের অ্যাটাক, এগুলো ধরেন 13-14 সালে শেষ হয়ে গেছে। 14 সালের পর থেকে এসব অ্যাটাক কিন্তু আমাদের উপরে হয়েছে, ওনাদের উপরে হয়নি। ওনারা অনেক বেশি কি বলবো আন্ডারগ্রাউন্ডে ছিলেন। কিন্তু ওনাদের চাকরি গেছে অবশ্যই, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মোর্শেদ হাসান খানের চাকরি চলে গেল ওই বিএনপির জিয়াউর রহমানকে প্রশংসা করে কোনো একটা লেখার জন্য, সেটা উনি পরে ফেরত পেয়েছেন। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আদেশ 73-এর আদেশ এই সুযোগটা তো রেখেছে,
আপনাদের রাজনৈতিক মত প্রকাশের জন্য আপনার চাকরি কেউ খেতে পারে না। এখন এগুলো যখন শিক্ষার্থীরা এগুলোও করে বেড়াচ্ছে এবং সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে দিচ্ছে, যার কোনোটাই আমার ধারণা আদালতে টিকবে না। যদি এই সংক্ষুব্ধরা যদি মামলা করেন ওনারা জিতে যাবেন। তো সেগুলো ওনারা কেন করছেন? এটা তো একটা দেখানোর প্রসেস এবং একটা ভয় সৃষ্টির প্রক্রিয়া, যাতে আমরা যারা গন্ডগোল করি তারা যেন চুপ করে যাই, যে এই যে এরপরে কিন্তু আপনারা আসতেছেন। এই ধরনের ভয় সৃষ্টির প্রক্রিয়া কিন্তু ফ্যাসিবাদী প্রবণতা যে রেমনেন্টস আমাদের মধ্যে রয়ে গেছে, কারণ আমরা তো এত বছরে এইরকম প্রবণতা আমাদের থাকতে থাকতে আমরা এটাতেই সোশ্যালাইজড হয়ে গেছি, আমরা অন্য রকম রাজনীতির কথা চিন্তা করছি না। নাকি ফ্যাসিবাদ নতুন একটি অবলম্বন খুঁজে পেয়েছে? মানে যেহেতু পাওয়ারের ভ্যাকুয়াম ছিল এবং এই ভ্যাকুয়ামটার মধ্যে কেউ না কেউ তো সেই জায়গায় এসে হাজির হবেই, এবং এই যে হাজির হয়েছেন যারা, তারা যে এরকমভাবে ক্ষমতা চান, ক্ষমতা দেখান, তার পুরোটা কিন্তু সত্যি ক্ষমতা নাও হতে পারে, কিন্তু সেইটা তো আসলে আমাদের আদর্শগতভাবে সেটা তো আমাদের সাথে যায় না, তো আমরা তো এটা করতে পারি না। তো ওইটা করে তারা ক্ষমতাটা নিয়ে নিয়েছেন এবং সেই ক্ষমতার মাধ্যমে তারা আসলে এখন কারণ ওই ফ্যাসিবাদী প্রতিষ্ঠান যেহেতু ধ্বংস হয়ে গেছে, ফ্যাসিবাদ এভাবেই প্রতিষ্ঠানকে ধ্বংস করে, সুতরাং ওখানে প্রতিষ্ঠানও নাই, ক্ষমতাবান লোকও নাই, যে এসে ওখানে ঢুকেছেন তিনি তার মতো করে নিয়ম বানাচ্ছেন এবং ক্ষমতাটাকে সংহত করার চেষ্টা করছেন। তার মানে আগে হয়তো ফ্যাসিবাদ তৈরি করার ক্ষেত্রে বা অথরিটেরিয়ান রেজিম তৈরি করার ক্ষেত্রে আপনি চিনতেন যে এই লোকটা আওয়ামী লীগ করে, এই লোকটা নীল দল করে, এই লোকটা শেখ হাসিনার উপদেষ্টা বা আওয়ামী লীগের উপদেষ্টা, কিন্তু এখন আর এসব চিনতে পারবেন না, কারণ এখন এই অথরিটারিয়ানিজমটা মোটামুটি সকলের মধ্যে ছড়িয়ে গেছে। এবং বিষয়টা অনেকটা পুলি পিঠার মতো, মানে পুলি পিঠার ভেতরে নারকেলের পুর থাকবে নাকি হচ্ছে ক্ষীর থাকবে, সেটা মানে এখন ক্ষীর গেল, শূন্য হলো, সেখানে নারকেলের পুর ঢুকে গেল, বিষয়টা কি কিন্তু এরকম হয়ে হ্যাঁ, যাচ্ছে মানে কিনা? জিনিসটা চেঞ্জ হয়নি, খোল নলচে কোনোটাই পাল্টায়নি। তার ফলে ধরেন তখন কিছু একটা ব্যাপার ছিল, যেমন ধরেন ৭৩-এর আদেশ, এটাকে সামহাও এক ধরনের স্যাংটিটির মধ্যে রাখা হতো যে ৭৩-এর আদেশ ও তো মামলা করে দেবে। এখন সেটারও কারো আমরা তো সব পাল্টে দেব, হ্যাঁ, সেটারও কারো কোনো মানে কেয়ারই করছেন না কেউ। কিংবা শিক্ষক সমিতি আছে, দুইটা কথা বলবে, শিক্ষক সমিতি গিয়ে একটা মানববন্ধন করবে, শিক্ষক সমিতিই তো নাই। এখন বিশ্ববিদ্যালয়ে চলছে একটা খুবই অদ্ভুত সিনিয়র ম্যানেজমেন্ট টিম দিয়ে, যেটার কোনো মানে ওটা সিন্ডিকেটে পাশ করিয়ে নেওয়া হয়েছে, কারণ আমরা অনেক চিৎকার করছিলাম এটা নিয়ে। সিন্ডিকেটে পাশ করানো হয়েছে, কিন্তু এটা তো অধ্যাদেশের মধ্যে নাই এবং এটা করতেই পারেন না ওনারা। সুতরাং বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নিতে হলে এটার কিছু ধাপ আছে, মানে ফ্যাকাল্টিতে সিদ্ধান্ত হতে হবে, তারপর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত, তারপর সিন্ডিকেটে যাবে, তারপরে যদি এমন কিছু হয় যেটা বাজেট বা এরকম কিছু, তখন সিনেটও এক্সিস্ট করে না, কারণ সিনেটের মেম্বারদের বেশিরভাগই নির্বাচিত এবং নির্বাচিতরা বেশিরভাগই আওয়ামী লীগ আমলে নির্বাচিত, সুতরাং সিনেট এক্সিস্ট করে না। আমি একদম শেষ দিকে আসবো, একদম শেষ দিকে, এটাও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেরই বিষয়। সেটা হচ্ছে হেমা চাকমা আমাদের এখানে এসেছিলেন, তিনি ডাকসুর কার্যনির্বাহী সদস্য। তিনি আসার পরে তার সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল সেটা হচ্ছে প্রশাসন বারবিকিউ এই ধরনের একটা প্রোগ্রাম ওনারা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের জিমখানার মাঠে, এবং সেটা নিয়ে আমরা তার কাছে জানতে চাইলে তিনি বলেছেন যে নারী শিক্ষার্থীরা, ছাত্রীরা ভীষণভাবে চলাফেরার জায়গায় বাধার মুখে পড়ছেন, যে সন্ধ্যার পরে দেখা গেল জিমের মাঠে ঢুকতে চাইলেন, বলা হলো উনি ঢুকতে পারবেন না, কিন্তু ছাত্ররা আছে, বা এরকম বিভিন্ন মল চত্বরেও একই ধরনের ঘটনা ঘটেছে। তারপর ওনার পরিচয় যখন, উনি নিজে যখন গেলেন, ওনার পরিচয় যখন এলো যে ডাকসুর সঙ্গে যুক্ত, ডাকসুর নেতা তিনি, তখন উনি ঢুকতে পারলেন এবং এই বিষয়গুলো এলো। সেখানে সুনির্দিষ্টভাবে যে বিষয়টি আসে, আমি তাকে যে প্রশ্নটি করেছিলাম যে কজে বলা হয়েছিল যে জিমের মাঠে অনৈতিক কর্মকাণ্ড হয় বা এই ধরনের একটা প্রশাসনিক বক্তব্য এসেছে, এই কারণে ছাত্রীরা প্রবেশ করতে পারবে না, বা ওইখানে মাদক সেবন হয়, এ ধরনের নানা কিছু আছে। তো সেখানে ছাত্রদের প্রবেশাধিকার ঠিক থেকে যাচ্ছে, ছাত্রীদেরটা বাধাগ্রস্ত হচ্ছে। তারা এই ধরনের একটা প্রোগ্রাম করলেন, তারপর হয়তো কিছুটা শিথিল হলো, কিন্তু বারবারই নিরাপত্তা, আপনিও আপনার আলোচনায় বললেন যে নিরাপত্তার প্রসঙ্গটিকে সামনে এনে অনেক ধরনের বিধিনিষেধ আরোপের চেষ্টা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের স্বাধীনতার জায়গায় আসলে কি আগের চেয়ে আমরা এগোলাম নাকি হচ্ছে কিছুটা পিছিয়ে গেলাম? যেই দুটো
উদাহরণ আপনি দিলেন বিশেষ করে মল মাঠে এবং জিমনেশিয়াম মাঠে, এই উদাহরণগুলো তো আমাদেরও চোখে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই দুটো ঘটনা শোনার পরে মনে হয়েছে পিছিয়ে গেছি, কারণ ধরেন সান্ধ্য আইন বাতিলের দাবিতে যে আন্দোলন সেটা তো অনেক পুরনো, সেটা তো আমরা যখন শিক্ষার্থী হিসেবে ঢুকেছি তখনকার কথা। এবং তারপরে যে 10টা পর্যন্ত ঢোকার যে ব্যবস্থা, এবং সেই ঢোকার পরেও যারা লেট করে আসে তাদের লেট গেট দিয়ে ঢুকতে হবে এবং লেট গেটে ওই লিখে ঢুকতে হবে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা তো ভয়াবহভাবে বৈষম্যমূলক। এবং এই বৈষম্যমূলক প্রক্রিয়াটা অবসান হবে এটা আমরা আশা করেছিলাম, কারণ জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে তো নারীরাই ছিল এবং তারা তো মানে নেতৃত্বের জায়গায় ছিল। তারা তো কেবল র্যাঙ্ক অ্যান্ড ফাইল ছিল না, তারা তো অভ্যুত্থানের নেতৃত্বে ছিল, তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন, তারা সিদ্ধান্ত নিয়ে মাঠে থেকেছেন এবং তারা এমন এমন ঘটনা ঘটিয়েছেন যেগুলো মানে যে সময় দেখা গেছে যে আন্দোলন হয়তো থেমে যাবে করছে, সেই মোমেন্টে আমাদের মেয়েরা সামনে এসেছে। কিংবা শিক্ষকদের ক্ষেত্রেও নারীরা যে সমস্ত বক্তব্য রেখেছেন সেগুলো তো অনেক স্ট্রং বক্তব্য ছিল, র্যাডিক্যাল বক্তব্য ছিল, যেগুলো অনেক রেজোনেট করেছে। তো শিক্ষক শিক্ষার্থী বলেন, এমনকি নারীরা যারা গৃহিণী, যারা খাবার নিয়ে যাচ্ছিলেন ইত্যাদি, নানান পেশার মেয়েরা কিন্তু যুক্ত হয়েছিলেন। এবং এই পুরো জিনিসটা থেকে তো নারীদেরকে হাওয়া করে দেওয়া হয়েছে জাস্ট 5ই আগস্টের পরেই। এবং এই যে হাওয়া করে দেওয়ার মানে প্রবণতাটা, এটা কিন্তু নতুন প্রবণতা না, এটা আমি একটু বলতে চাই। এই প্রবণতাটা আমি এই মুহূর্তে আমি যে বিষয়টিতে গবেষণা করছি সেটা হচ্ছে যে আন্দোলন থেকে নারীরা উধাও হয়ে যায় কেন আর কি। আন্দোলনে কিন্তু নারীরা সবসময়ই ছিল এবং সে তেভাগা থেকে আমরা দেখছি যে একদম কোরে নারীরা থাকে, কিন্তু না আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে আর কোথাও দেখা যায় না। তারা লিডারশিপ রোলে নাই, তারা ডিসিশন মেকিংয়ে নাই, তারা মূল যে পলিটিক্যাল ইলেকটোরাল পলিটিক্স সেখানে কোথাও তারা জায়গা পাচ্ছেন না। এরকম একটা পরিস্থিতি, এমনকি স্মৃতিচারণ থেকেও হারিয়ে যায়। হ্যাঁ, একেবারে ইরেজার, ফুল ইরেজার হয়ে আসে। ওই দুই একটা চরিত্র, ইলা মিত্র বা এরকম দু একজনের কথা আমরা জানি, তারপরে আর বাদ বাকিরা হাওয়া হয়ে যায়। কিন্তু এই যে একটা মানে প্রক্রিয়া যেখানে ট্রান্সলেশনটা হচ্ছে না, এটার কারণ আমি একটু গবেষণা করার চেষ্টা করছি। তো এই প্রচেষ্টার মধ্যে দিয়ে আমি বুঝতে পারলাম যে আসলে আমরা যে ইনস্টিটিউশনাল স্ট্রাকচার তৈরি করে রেখেছি, সেই স্ট্রাকচারের মধ্যে আমাদের প্যাট্রিয়ার্কি এত বেশি এমবেডেড এই স্ট্রাকচারের ভেতরে যে নারীদেরকে কোনো জায়গাই দেওয়া হয় না। ধরেন আপনি একটা বিশ্ববিদ্যালয়ের পরিচালনার মধ্যে থাকবেন, আপনাকে হয় টোকেন হিসেবে ওখানে উপস্থিত হতে হবে, অথবা তো দ্য হোল সিস্টেম ইজ সো জেন্ডার ব্লাইন্ড যে আপনার নারী হিসেবে আপনার যে একাধিক ডাবল বার্ডেন, ট্রিপল বার্ডেন আছে, সেগুলো নিয়ে কখনো চিন্তাই করবে না। তো এমন সময়ে ঘটনাগুলো ঘটবে বা এমন সময় দায়িত্বটা থাকবে যখন আপনি আসলে পারছেন না বা পারবেন না। এগুলোও তো পিছিয়ে রাখে নারীদেরকে। তাছাড়া পলিটিক্যাল প্রসেসটা, বাইরে থাকা, রাতের বেলা সন্ধ্যার পরে বাইরে থাকা, এটা তো খুব পরিষ্কারভাবে প্যাট্রিয়ার্কি এটাকে খারাপ মেয়ে হিসেবে এক ধরনের ট্যাগ করে। এবং ধরেন আমাদের এক ছাত্রী বলছিলেন যে হলের ভেতরে যে লেট গেটে যে খাতাটাতে সাইন করতে হয়, সেই খাতাটার নাম বেশ্যা খাতা, আপনারা জানেন? মানে এই শব্দটা নিয়ে জামায়াত ইসলামের একজন নেতা রিসেন্টলি এই কমেন্টটি করেছেন কয়েকদিন আগে, এবং শিক্ষার্থীদের মধ্য থেকে এটার প্রতিবাদ এসেছে। তারা ঘোষণাও দিয়েছিলেন যে ইসি তারা ঘেরাও করবেন প্রার্থিতা বাতিলের দাবিতে। এটা কিন্তু এটা এই সময়টাতে হয়তো পাবলিকলি আসছে, কিন্তু একটা দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়কে বেশ্যাবিদ্যালয় বলে প্রচার করা, বিভিন্ন চায়ের দোকান, টং দোকান, এই জায়গাগুলোতে এইভাবে এটার যে কথা বলা, এটার মধ্য দিয়ে এক ধরনের সোশ্যালি এটাকে অ্যাকসেপ্ট করানো হয়েছে, একটা নরমালাইজেশনের মধ্যে দিয়ে গেছে যে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে মানেই হচ্ছে সে বেপর্দা থাকবে, সে শাহবাগী হবে, সে ইত্যাদি ইত্যাদি। এই যে একটা নির্মাণ, নারীকে ভালো নারী খারাপ নারী, এই যে একটা নির্মাণ করা হয়েছে, এটা তো একটা পুরুষতান্ত্রিক প্রজেক্ট। তো সেই প্রজেক্টের জায়গা থেকে যদি আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন 30 বছর আগে পড়তাম তার থেকে কোথাও আগায়নি। হয়তো হ্যাঁ, এখন আমি যৌন নিপীড়ন কথাটা মুখে উচ্চারণ করতে পারছি, একটা সেল আছে এখানে, কোনো অভিযোগের একটু ব্যাপারে মানুষ মাঝে মাঝে বসে তদন্ত করে। এর বাহিরে খুব বেশি এখন হয়তো, আগে তখন 7টা ছিল, এখন 10টার মধ্যে ঢুকতে হয় হলের ভেতরে। তো বাদ বাকি কোথাও কোনো পরিবর্তন আসেনি, বরং এখন যারা ক্ষমতায় আছেন বা ডাকসু ইত্যাদি হওয়ার পরে যারা ক্ষমতা নিয়েছেন, তারা যেহেতু অনেক বেশি কনজারভেটিভ, রক্ষণশীল জায়গা থেকে আসেন, তার ফলে তারা কিন্তু এটাকে অনেক হাইপ করতে পারছেন।
যে এই যে নিরাপত্তা ইস্যুতে মেয়েদের চলাচলে বাধা সৃষ্টি করা, এটা কিন্তু ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন, এবং সেটা ওনারা করে পার পেয়ে যাচ্ছেন ক্ষমতার জোরে। কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই যে নিরাপত্তার ইস্যুটা তোলা হয়, যে মেয়েদের নিরাপত্তা, মেয়েরা অনিরাপদ, এটা আমি স্বীকার করি, আমি একদম অ্যাগ্রি করি এটার সাথে। ক্যাম্পাসের ভিতরেও অনিরাপদ, বাইরে তো বটেই। এখন একজন নারী ধরা যাক সে বাইরে কোথাও কাজ করে বা টিউশনি করে, হয়তো মেট্রো করে ফিরবে, মেট্রো নষ্ট হয়ে গেছে, কিছু একটা কারণে তার দেরি হয়েছে। এখন সে যদি 10টার সময় গিয়ে হলের গেটটা খোলা না পায়, তখন সে কি করবে? তখন কি সে অধিকতর অনিরাপদ, শহরে তাকে শহর পার হয়ে তাকে অন্য কোথাও যেতে হবে না? তো আপনি এই যে নিরাপত্তার নামে একজন শিক্ষার্থীকে যে আরও বেশি অনিরাপদ করে তুলছেন, সেটা আপনার নজরেই নাই। দ্বিতীয় কথা হচ্ছে, বারবার বলা হয় যে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতেই ইউনিভার্সিটি আটকাতে হবে, সিকিউরিটি বাড়াতে হবে, বহিরাগতদেরকে বের করে দিতে হবে ইত্যাদি। আমি অ্যাগ্রি করি যে বহিরাগত অনেকে আছে, বিশেষ করে কিছু চিহ্নিত রিক্সাওয়ালা ইত্যাদি, এরকম অনেকের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া তথ্যে যে তারা আলাদা করে আইডেন্টিফাই করতে পেরেছে যারা তাদেরকে নানান রকম সময় হেনস্থা করেছে। তাদেরকে যদি আমরা বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিতে পারতাম, তাহলে কিন্তু এই জিনিসটা কমে যেত। তখন কিন্তু যারা এই কাজগুলো ক্যাম্পাসের ভিতরে করছেন তারা এক ধরনের মেসেজ পেতেন। কিন্তু যে ঘটনাগুলো সবচেয়ে বেশি ফলাও করে প্রচার হয়েছে, সেই ঘটনাগুলোর মধ্যে একটি ঘটনা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভিতরে যে তোফাজ্জলকে হত্যা করা হলো, আমাদের শিক্ষার্থীরাই কিন্তু করলো। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলের ভেতর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় একজন সাধারণ নাগরিককে পিটিয়ে মেরে ফেললো, ভাতের বিনিময়ে মৃত্যু। হ্যাঁ, এবং এই পুরো ঘটনাটি তো বাইরের লোক এসে করেনি। তাহলে নিরাপত্তার অভাব তো আমাদের জন্য বাইরের লোক তৈরি করছে না। গণরুম গেস্টরুমগুলো তো বাইরের লোকরা এসে করে দিয়ে যায়নি। এই যে নিপীড়নের সংস্কৃতি আপনি চালু রাখছেন, এই নিপীড়নের সংস্কৃতি আমাদের জন্য সবচেয়ে অনিরাপদ করে তুলছে আমাদের। একই সাথে প্রশ্নটা এটাও উঠছে যে যদি আমার ছাত্রীদের নিরাপত্তার প্রশ্ন যদি আসে, তাহলে তাদের পায়ে বেড়ি পরিয়ে তো আর নিরাপত্তা নিশ্চিত করা যায় না। নিরাপত্তার প্রশ্নটা যথাযথ জায়গায় তোলাটা আসলে জরুরি। হ্যাঁ, এবং আপনি যে তাকে অনিরাপদ করছে তাকে শাস্তি দেন। আমরা কি দেখলাম তোফাজ্জলের ঘটনার পরে দেখলাম আমাদের একজন শিক্ষার্থীকে ভার্বালি হেনস্থা করা হলো, এবং সেই হেনস্থার জন্য উনি গিয়ে শাহবাগ থানায় মামলা করলেন, এবং একজনকে গ্রেফতার করা হলো। তিনি কে? আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী। উনি কি বাইরের কেউ ছিলেন না, উনি কিন্তু ক্যাম্পাসের ভেতরের মানুষ, আমাদের অংশীজন। তাকে ওখান থেকে বের করে নিয়ে আসার জন্য আমরা দেখলাম এখন যারা ডাকসুতে লিডারশিপে আছেন তাদের কেউ কেউ গিয়ে ওখানে হাজির হলেন। এবং তারপরেও আপনি দেখেন যে এই যে প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে, তার মানে আমরা নিজেদের মানে কি বলবো অক্ষমতা ঢাকার জন্য আমরা বহিরাগতদের দোষ দিয়ে ক্যাম্পাস আটকাচ্ছি। তো প্রশ্নটা হচ্ছে, আপনার যে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে যৌন নিপীড়ন করেছেন তাদের বিরুদ্ধে চলতে থাকা, লম্বা সময় ধরে চলতে থাকা তদন্তগুলো শেষ হচ্ছে না। আমরা দেখতেই পাচ্ছি না কারো বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। গত আমলের কারো বিরুদ্ধে তদন্ত করে শাস্তি হয়েছে, তো এই আমলে সে শাস্তি উইথড্র। সেটা তো আমরা এমনকি জঙ্গিদের মুক্তিও দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জে আমাদের বিস্ফোরণের পরে আমরা জানলাম যে তারা আসলে 5 আগস্টের পর মুক্তি পেয়েছে। সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। একটা বড় ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ছোট জায়গা, এবং যে শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আছে সেই সংখ্যাটা কিন্তু শত শত না, 2 বা 3 জনের বিরুদ্ধে আছে। সেই 2-3 জনের কেসই কেন সলভ হচ্ছে না, বা এটার কেন কোথাও আগাচ্ছে না? এই প্রশ্নগুলো করলে কিন্তু বোঝা যায় যে আসলে এই প্রশ্নটা নিয়ে কি আপনারা মানে বর্তমান যে প্রশাসন, যেটা সিনিয়র ম্যানেজমেন্টই তো, বা উপাচার্য মহোদয় বা ওনাদের কাছে কি এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন শিক্ষকদের তরফ থেকে? একাধিকবার করা হয়েছে, উত্থাপন করা হয়েছে। নারী শিক্ষার্থীদের এখনকার নারী শিক্ষার্থীরা তো একাধিকবার দিয়েছে, ওই যে স্মারকলিপি দিয়েছে, অভিযোগ দিয়েছে। তারপরে দু একটা ফ্যাকাল্টিতে অভিযোগ বাক্স হয়েছে, কিন্তু যৌন নিপীড়ন বিরোধী সেলের মিটিং খুব বেশি হচ্ছে না, এটা আমরা জানি। কারণ কোনোটারই আমার কাছে প্রায়শই ফোন আসে যে ম্যাডাম আমার যে কেসটা ওটা তো কোথাও যাচ্ছে না, এখন আমি তো ওই সেলের অংশ না। আমরা যেটা করতে পারি, আমরা ওনাদেরকে বলতে পারি যে সেলটা কেন কাজ করছে না, সেলটাকে কার্যকর করে তুলেন, সেলটাকে নতুন করে করেন, সেটা আমরা বলেছি। কিন্তু ধরেন আমি যদি ব্যক্তিগত উদাহরণ দিই, জুলাইয়ে আমরা যেদিন ডিবি অফিসে যাই তার পরদিন আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি যে আমার এবং গীতিয়ারা নাসরিনের বিরুদ্ধে একটা জিডি করা হয়েছে শাহবাগ থানায়। সেই জিডিটা কিন্তু আমাদের একজন সহকর্মী করেছিলেন,
এবং সেই বিষয়টা তো আমরা খুব পরিষ্কার জানি ওই সময়টা আমাদেরকে কত অনিরাপদ করেছিল। এবং আমরা কিন্তু নতুন প্রশাসন আসার পরে আমি এবং গীতিরা নাসরিন ওনার সাথে দেখা করে ওনাদেরকে জানিয়েছি যে আমাদের মনে হয় এখন ওনাকে বলা উচিত। জিডি বিদ্রোহ করতে তো আমরা বলতে পারি না, জিডি করা ওনার অধিকার, কিন্তু যেহেতু এটার সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক নাই, আমাদের নামগুলো ওনাকে বাদ দিতে বলা উচিত। 16 রয়ে মাস, গেছে, হ্যাঁ 16 মাস তো হয়ে সেটা গেছে। রয়ে গেছে। হ্যাঁ ডেফিনেটলি দেয়ার ওয়াজ নাথিং ডান। তা আমি বলছি যে আমরা বললেই যে কাজটি হবে তা তো আর না, আমাদের কথা তো আর কেউ শুনছেন না, কিন্তু আমাদের যেটা বলবার আমরা সেটা বলে যাওয়ার চেষ্টা করছি। তোফাজ্জলের সময় চেষ্টা করেছি, এই যে ছাত্রীকে হয়রানি করা হলো সে সময় বলেছি, এখনও বলছি, নিয়মিতই আমরা তাদেরকে জানাই যে এটা কেন হচ্ছে না বা এটা কেন কাজ করছে না। এমনকি একজন যৌন নিপীড়ক শিক্ষক যিনি 10 বছর আগে চাকরিচ্যুত হয়েছিলেন এবং পুরো প্রক্রিয়া শেষ করে চাকরিচ্যুত হয়েছিলেন, তিনিও ফিরে চলে আসছিলেন কিন্তু প্রায়। এবং এই জায়গাগুলো তো আমার কথা হচ্ছে যে যদি প্রশাসনের এই চিন্তাটা না থাকে যে আমি ন্যায্যতার সাথে প্রশাসন চালাবো, তাহলে এটা তো আসলে বাইরের চাপ দিয়ে তো এটা হবে না। ওনারা যদি একটি বিশেষ দল বা একটি বিশেষ গোষ্ঠীর কাছে ইয়ে হয়ে থাকেন, তাহলে তো আসলে এটা সবার জন্য সমান হয় না। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষায়তন আসলে ওই বৃত্ত থেকে বের হওয়ার আপাত সম্ভাবনা তেমন একটা দেখা যাচ্ছে না, যে ক্ষমতাসীনদের আয়ত্তেই থাকবে। সেরকমই মনে হচ্ছে। বিরাট অংশ ছাত্রদের মাধ্যমে তারা করার চেষ্টা করবেন। মানে ছাত্ররাও একই ভূমিকাতেই থাকছেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, উচ্চশিক্ষায়তন যতগুলো আছে সবগুলো জায়গাতে আমরা একদম আলোচনা শুরুতেই বলেছি অশান্ত শিক্ষায়তন, অশান্তই আছে এখন পর্যন্ত। এবং নানা সময়ে এই অশান্ত থাকার যে প্রমাণটি তারা সামনে আসছে। কখনো দেখা যাচ্ছে ছাত্রীদের চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত হওয়ার ফলে যে আওয়াজ উঠছে সেটার মাধ্যমে আসছে। কখনো দেখা যাচ্ছে বহিরাগত তকমা দিয়ে বা নানাভাবে মানুষকে হয়রানি করা বা তার উপরে নিপীড়ন চালানো, সেটার মধ্য দিয়ে আসছে। এবং সবচেয়ে জরুরি যে বিষয়টি সামিনা লুৎফা বললেন, সেটা একাডেমিক যে চর্চার কথাটা থাকার কথা ছিল একটা বিশ্ববিদ্যালয় কাঠামোর মধ্যে, যেই চর্চার মধ্য দিয়ে একটা বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে, শিক্ষার্থী এবং শিক্ষকের যে সম্পর্কটা থাকার কথা শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাইরে, সেই জায়গাটাতে বড় ঘাটতি এখনও রয়ে গেছে। এবং ক্ষমতার বলয়, সেটা শিক্ষার্থী বলা হোক বা শিক্ষক বলা হোক, যে কোনো এই দুই পক্ষের যে কোনো একটির মধ্যেই আসলে এই ক্ষমতা বলয় এখনও ক্রিয়াশীল এবং এখনও ন্যূনতম সম্ভাবনা দেখা যায়নি, যেটা প্রচণ্ড হতাশাজনক। সেটা হলো যে এই ক্ষমতা বলয়কে ভেঙে একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এটা দাঁড়াবে। চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আপনি কেমন দেখতে চান, সেখানকার এই সংকটগুলো আসলে কেন হচ্ছে বা কিভাবে এর মীমাংসায় যাওয়া যায়, এ নিয়ে আপনি আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।